ভারত ভাগ্য বিধাতা। এই সিনেমাটির গল্প শুরু হয় সাল 2008 থেকে। সেখানে আমরা গীতাকে দেখি যে একটি পুলিশ স্টেশনে এসেছে। আসলে গীতা একজন নার্স আর একজন পুলিশ অফিসার তাকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য থানায় ডেকেছিল। এখন এই কথা শুনে গীতা বলে সে অবশ্যই কোর্টে যাবে। শুধু সে একাই নয়, হাসপাতালের তার সব সহকর্মীরাও কোর্টে যাবে সাক্ষী দিতে, কারণ যা কিছু ঘটেছিল সেটা খুবই ভয়ানক ছিল। কিন্তু তখন সেই পুলিশ অফিসার গীতাকে জানায় যে বাকিরা কেউই সাক্ষী দিতে রাজি নয়, কারণ সবাই খুব ভয় পেয়ে গেছে। এই কথা শোনার পরেও গীতা দৃঢ়ভাবে বলে যে সে অবশ্যই সাক্ষী দিতে যাবে। এরপর যখন গীতা এই বিষয়টা তার মা এবং স্বামীকে জানায়, তখন তারা গীতাকে এসব থেকে দূরে থাকতে বলে, কারণ যাদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে তারা ছিল খুবই বিপজ্জনক আতঙ্কবাদী। পরে তাদের উপর হামলাও হতে পারে। আর গীতার ছোট্ট একটি মেয়ে যে রোজ একাই স্কুলে যায় এবং একাই স্কুল থেকে বাড়ি ফিরে আসে, যদি তার কিছু হয়ে যায় তখন কি হবে? এসব কথা শুনে গীতাও ভীষণ চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেই পুলিশ অফিসারের ফোন আসে। সে গীতাকে জিজ্ঞেস করে, আপনি আগামীকাল কোর্টে সাক্ষী দিতে আসবেন তো? কিন্তু এবার গীতা বলে সে আসতে পারবে না, কারণ তার পরিবারের সবাই খুবই ভয় পেয়ে আছে। এই কথা শুনে পুলিশ অফিসার বলে, যদি তুমিও সাক্ষী না দাও তাহলে তো সেই অপরাধী এভাবেই বেঁচে যাবে। ঠিক তখনই গীতা সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি মনে করতে থাকে। আর আমরাও ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সাল 2003। গীতা মুম্বাইয়ের খামা অ্যান্ড অলব্লেস হাসপাতালে নার্স হিসেবে কাজ করত। সেই হাসপাতালে সব ধরনের রোগী ছিল, ক্যান্সারের রোগী, প্রেগনেন্সি রোগী আর আরো অন্য জটিল অসুখের রোগীও রয়েছিল। এই কারণে সব নার্সদের কাজের চাপও প্রচন্ড বেশি ছিল। একদিন গীতা দেখতে পায় একজন রোগী ওষুধ খায়নি, কারণ তার খুবই অ্যাংজাইটি হচ্ছিল। গীতা তখন তাকে অন্য একটি ট্যাবলেট দিয়ে বলে এই ট্যাবলেটটা খেতে, কিন্তু রোগীর স্বামী গীতার উপর প্রচন্ড রেগে যায়। সে বলে, তুমি তো কোনো ডাক্তার না, তুমি হয়েছ সাধারণ একজন নার্স, তাহলে তুমি কিভাবে ওষুধ দিতে পারো? এই কথা শুনে গীতা একজন ডাক্তারকে ফোন করে। তখন সেই ডাক্তারও ঠিক একই মেডিসিনের কথা বলে যেটা গীতা বলেছিল। এখানেই আমরা জানতে পারি গীতার নার্স হিসেবে 16 বছরের অভিজ্ঞতা রয়েছিল, তাই সে খুব ভালোভাবে রোগীদের সামলাতে পারত। কিন্তু তারপরেও অনেক মানুষ ভাবতো সে তো শুধু একজন নার্স, তাই তার উপর পুরোপুরি ভরসা করা যায় না। এরপর গীতার কাছে তার স্বামীর ফোন আসে। আসলে সেদিন ছিল গীতার মায়ের জন্মদিন, তাই বাড়িতে ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছিল। গীতার স্বামী তাকে বলে সে যেন সময় মতো বাড়ি ফিরে আসে। গীতাও তাকে কথা দেয় সে ঠিক সময়ে চলে আসবে। কিন্তু ডিউটি শেষ করে সে যখন বের হতে যাচ্ছিল, তখনই তার সিনিয়র নার্স এসে জানায় গীতার পরবর্তীতে যে নার্সের ডিউটিতে আসার কথা ছিল হঠাৎ করে সমস্যা হয়ে যাওয়ায় সে আসতে পারেনি। আর হাসপাতালেও রোগীর সংখ্যা অনেক বেশি ছিল। এই কথা শুনে না চাইতেও গীতা বলে ঠিক আছে, সে আজ থেকে যাবে হাসপাতালে। এরপর এই বিষয়টা গীতা তার স্বামীকে ফোন করে জানায়। তখন তার স্বামী বলে গীতার নিজের কাজটাকে এত সিরিয়াস ভাবে নেওয়ার কি দরকার? কিন্তু এই কথায় বেশি গুরুত্ব না দিয়ে গীতা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে হাসপাতালের রোগীদের খুবই যত্ন নিয়ে দেখাশোনা করতে থাকে। পরদিন সকালে গীতা বাড়ি ফিরে আসে। তখন দেখা যায় তার মা তখনও তার উপর রাগ করেই ছিল। তার মা বলে গীতা সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, পরিবারের দিকে ঠিক মতো সময়ও দিতে পারে না। সে তো সামান্য একজন নার্স, তাহলে তার এত মনোযোগ দিয়ে ডিউটি করার কি দরকার? মায়ের মুখ থেকে এমন ধরনের কথা শুনে গীতার মন খারাপ হয়ে যায়। সে তার মাকে বলে, যখন নিজের পরিবারের মানুষই আমার যোগ্যতা আর আমার কাজকে সম্মান করবে না, তখন বাইরের মানুষ আর কিভাবে করবে? এরপর গীতার মা গীতাকে আজকের দিনে ডিউটিতে যেতে মানা করে, কারণ তার মনের ভিতর খুবই অশুভ একটা অনুভূতি হচ্ছিল। আর সাথে তার ডান চোখও লাফাচ্ছিল। মনে হচ্ছিল আজ হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু গীতা মায়ের কথা না শুনে আবার হাসপাতালে চলে যায়। শুধু গীতার সঙ্গেই নয়, হাসপাতালের অন্য নার্সদের সঙ্গেও একই রকম ব্যবহার করা হতো। তাদের পরিবারের লোকেরাও বলতো, তোমরা তো শুধু নার্স, ডাক্তার তো নও, তো এত মনোযোগ দিয়ে ডিউটি করার কি দরকার আছে? এই কথাগুলো শুনে তাদের খুব খারাপ লাগতো, কিন্তু তবুও তারা সব সময় নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করত। এরপর সবাই হাসপাতালে এসে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। হাসপাতালে অসংখ্য রোগী ছিল এবং সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক তখনই তারা হঠাৎ করে একটা বন্দুকের আওয়াজ শুনতে পায়। প্রথমে সবার মনে হয় যে ইন্ডিয়া হয়তো ম্যাচ জিতেছে, এর জন্যই সবাই বম বা পটাকা ফাটাচ্ছে। কিন্তু আরো বেশি বেশি আওয়াজ শোনার পর তারা বুঝতে পারে এগুলো তো আতিশবাজির শব্দ নয়, বরং বন্দুক শুট করার শব্দ। ঠিক তখনই গীতার স্বামী ফোন করে গীতাকে জানায় যে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় আতঙ্কবাদীরা হামলা করেছে, তাই গীতা যেন যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে আসে। এই কথা শুনে গীতাও বাইরে গিয়ে পরিস্থিতি দেখতে শুরু করে। তখন সে দেখে হাসপাতালের বাইরে প্রচুর মানুষ জমা হয়ে গেছে, কারণ হাসপাতালের কাছেই আতঙ্কবাদীরা হামলা করেছিল এবং অনেক অনেক মানুষ প্রাণ বাঁচাতে হাসপাতালে এসেই আশ্রয় নিয়েছিল। এমন পরিস্থিতি দেখে গীতা সঙ্গে সঙ্গেই রোগীদের সংখ্যা গুনতে শুরু করে, যাতে সে বুঝতে পারে ঠিক কোন মানুষগুলোকে কোন জায়গায় নিরাপদে সরিয়ে নিতে পারে। এরপর সে নিচে গিয়ে পরিস্থিতি সামলাতে শুরু করে। সে সবাইকে এক জায়গায় জড়ো হতে বলে যাতে হাসপাতালের গেট বন্ধ করা যায়। কিন্তু তখনও অনেক আহত মানুষ দৌড়ে এসে হাসপাতালে ঢুকছিল। গীতা এবং তার সহকর্মীরা মিলে কোনোভাবে সব মানুষকে ভিতরে নিয়ে আসে এবং শেষে মেইন গেট বন্ধ করে দেয়। এরপর
এরপর তারা সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে শুরু করে। গীতা এরপর সব ডাক্তারদের বলে তারা সবাই যেন আইসিইউ রুমে চলে যায়, কারণ সেই রুমের দরজাটি খুবই শক্ত ছিল। আতঙ্কবাদীরা ভিতরে আসলেও তারা সহজে সেটা ভাঙতে পারবে না। এরপর গীতা এবং তার সহকর্মীরা নিজেদের সেকশনের রোগীদের এবং সেখানে থাকা সব মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে শুরু করে, যাতে সবাইকে সুরক্ষিত রাখা যায়। গীতা এবং তার সব সহকর্মীরাও ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু তারপরও তারা ভয়কে মনে আশ্রয় না দিয়ে সাহস নিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করছিল। তারা সবাই এই সিদ্ধান্ত নেয় যে পুরো হাসপাতালকে এমনভাবে দেখাতে হবে যেন সেখানে কেউই নেই, যার কারণে তারা পুরো হাসপাতালের সব লাইট বন্ধ করে দিতে শুরু করে। হাসপাতালের যতগুলো গেট ছিল সবগুলোতে তালা লাগানো হচ্ছিল, যাতে কোনোভাবেই সন্ত্রাসীরা ভিতরে ঢুকতে না পারে। এমন সময় দেখা যায় একজন কনস্টেবল গেটে তালা লাগাচ্ছিল, আর গীতাও তাকে সাহায্য করে ভিতরের দিকে ঢুকতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই সেখানে সন্ত্রাসীরা এসে পৌঁছায় এবং তারা খুবই নির্মমভাবে সেই কনস্টেবলকে গুলি করে গীতার চোখের সামনেই মেরে ফেলে। এরপর তারা থালা ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে এবং চারিদিকে মানুষ খুঁজতে শুরু করে, কারণ তাদের পুরো বিশ্বাস ছিল যে হাসপাতালের ভিতরে অবশ্যই কেউ না কেউ লুকিয়ে রয়েছে। অন্যদিকে আমরা আরেকজন নার্সকে দেখতে পাই, একজন রোগীকে বলছিল সে তার বাচ্চাকে যেন দুধ খাওয়াতে থাকে, তাহলে বাচ্চাও খাবে না আর সন্ত্রাসীরাও বুঝতে পারবে না যে এখানে কেউ আছে। অন্যদিকে গীতার সঙ্গেও একজন প্রেগনেন্ট রোগী ছিল। এমন সময় তারও হঠাৎ প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, কারণ তার প্রসবের ব্যথা শুরু হয়ে গিয়েছিল এবং খুব দ্রুত সন্তান জন্ম নেওয়ার সময় চলে এসেছিল। কিন্তু সমস্যা হলো, যদি তাকে বাইরে নেওয়া হয় তাহলে সন্ত্রাসীরা দেখে ফেলবে আর মুহূর্তেই সবাইকে মেরে ফেলবে। কিন্তু গীতা এটাও বুঝতে পারছিল যে যদি চিকিৎসায় দেরি হয় তাহলে মা এবং বাচ্চা দুজনেরই জীবন ঝুঁকিতে পড়বে। এর জন্যই সে আরেকজন নার্সকে সঙ্গে নিয়ে সেই রোগীকে খুবই সাবধানে লুকিয়ে লুকিয়ে অন্য একটি নিরাপদ জায়গায় নিয়ে আসে, যাতে তার ডেলিভারি করা যায়। চারিদিকে তখনও একের পর এক গুলির শব্দ শোনা যাচ্ছিল, এতে সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ভয় পাওয়ার সময় নার্সদের হাতে ছিল না, তাই সাহস নিয়ে তারা সেই মহিলাকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেখানে তার ডেলিভারি করানো হয়। কিন্তু সদ্য জন্ম নেওয়া সেই শিশুটি ছিল প্রিমেচিওর, তাই তাকে দ্রুত হাসপাতালের অন্য একটি বিশেষ সেকশনে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। এরপর চারিদিকে ভয় আর আতঙ্কের পরিবেশ থাকা সত্ত্বেও সবকিছু উপেক্ষা করে কোনোভাবে শিশুটিকে নিরাপদে সেই সেকশনে পৌঁছে দেয়, যেখানে তাকে বিশেষ যত্নে সুরক্ষিত রাখা সম্ভব ছিল। সেখানে পৌঁছে গীতা জানতে পারে আতঙ্কবাদীরা 6 তলায় চলে গিয়েছিল, যেখানে একটি ল্যাব ছিল। তখন গীতা জিজ্ঞেস করে 6 তলা থেকে নিচে নামার কি কি রাস্তা রয়েছে। গীতাকে জানানো হয় একটা সিঁড়ি আছে, একটা লিফট আর কয়েকটা ফায়ার এক্সিট রয়েছিল, কিন্তু লিফট আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফায়ার এক্সিটও লক করে দেওয়া হয়েছিল। আতঙ্কবাদীদের যদি নিচে নামতে হয় তাহলে তাদেরকে সিঁড়ি দিয়েই নামতে হবে। এটা জানতে পেরে গীতা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে সিঁড়ির রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এরপর হাসপাতালের যত টেবিল, চেয়ার, ট্রলি আর বড় বড় জিনিস রয়েছিল এসব এনে সিঁড়ির সামনে জাম লাগিয়ে আটকে রাখা হয়, যাতে সন্ত্রাসীরা আর নিচে নামতে না পারে। এই কাজে হাসপাতালের সবাই গীতাকে সাহায্য করে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে তখন পুলিশও এতক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল এবং তারা সন্ত্রাসীদের ধরার চেষ্টাও করছিল। এদিকে সন্ত্রাসীরা ভীষণ রেগে যায়, কারণ তাদের নিচে নামার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই অবশেষে 2 আতঙ্কবাদী বিল্ডিং এর বাইরের পাইপ ধরে নিচে নেমে হাসপাতাল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সবাইকে জানানো হয় যে হাসপাতালের ভিতরে আর কোনো সন্ত্রাসী নেই, এখন সবাই বাইরে আসতে পারবে। এই কথা শুনে সবার মনে স্বস্তি ফিরে আসে আর ধীরে ধীরে সবাই বাইরে বেরিয়ে আসে। গীতা সেই মা এবং নবজাতক দুজনের জীবন বাঁচিয়ে ফেলেছিল, এর জন্য সবাই ভীষণ খুশি ছিল। কিন্তু গীতা ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ সে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা সে কিছুতেই বলতে পারছিল না। আর শুধু গীতাই নয়, হাসপাতালের সব নার্সরাই একইভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এরপর যখন তারা সবাই নিজেদের বাড়ি ফিরে যায় তখন তাদের পরিবারের লোকজনও তাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ এতক্ষণ ধরে তারা শুধু প্রার্থনাই করছিল যেন সবাই সুস্থভাবে বাড়ি ফিরে আসে। আর তারা যে সাহসিকতার কাজ করেছে সেটার জন্য পরিবারের লোকেরা তাদেরকে নিয়ে খুবই গর্ব অনুভব করতে শুরু করে। এটা দেখে সব নার্সদের মন খুশিতে ভরে যায়। কিন্তু এরপর যখন তারা আবার হাসপাতালে ফিরে আসে তখন তারা জানতে পারে যে মিডিয়ার সামনে তারা সবাই এই ঘটনার বিষয়ে কিছু বলতে পারবে না। তাদেরকে বলা হয় তারা যেহেতু সাহসিকতার কাজ করেছে তাই তাদেরকে 1 মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে। এই কথা শুনে সব নার্সরা খুবই কষ্ট পায়, কারণ এই হামলায় অনেক মানুষ মারা গিয়েছিল এবং সবাই শুধু সেই ঘটনাগুলো নিয়েই কথা বলছিল। কিন্তু হাসপাতালে যে হামলা হয়েছে সেটা নিয়ে কেউ কোনো কথাই বলছিল না। যদিও
যদিও এখানেও তো এত বড় হামলা হয়েছিল এবং এই নার্সরাই নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে অন্তত 400 জন মানুষের জীবন বাঁচিয়েছিল, কিন্তু তবুও কেউ তাদের সাহস বা ত্যাগের কথা বলছিল না। কিছুদিন পর তাদের সবার কাছে পুলিশ স্টেশন থেকে খবর আসে তাদের সবাইকে কোর্টে গিয়ে সেই আতঙ্কবাদীদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। এটা জানার পর সব নার্সরা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে কেউই সাক্ষী দিতে যাবে না। তাদের মনে হচ্ছিল এত কিছু করার পরেও তারা কি পেল, কেউই তো তাদের কাজের মূল্যই দিল না। তাই তারা গীতাকেও বলে যে সেও যেন সাক্ষী দিতে না যায়, কিন্তু গীতা তাদের কথা শুনেনি, সে একাই পুলিশ স্টেশনে চলে যায়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে সেই পুলিশ অফিসার গীতাকে জিজ্ঞেস করেছিল আপনি আগামীকাল কোর্টে সাক্ষী দিতে আসবেন তো, আর গীতা এবার বলে সে অবশ্যই আসবে। পরদিন গীতা সাহস নিয়ে পুলিশ স্টেশনে যায় আর সেখানে গিয়ে সেই আতঙ্কবাদী কাসাবকে শনাক্ত করে। এর কিছুদিন পর আদালত কাসাবকে ফাঁসির সাজা দেয়। এই খবর যখন সবার কাছে পৌঁছায় তখন সবাই ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে সকল নার্সরা যে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিল সেটা নিয়েও চারিদিকে আলোচনা শুরু হয়ে যায়। অনেকেই বলতে থাকে যে একদিন এই ঘটনাটি নিয়ে অবশ্যই একটি সিনেমা তৈরি হবে আর সেখানে তখন গীতাই হবে প্রধান চরিত্রে। এরপর গল্প কয়েকদিন সামনে এগিয়ে যায়, সেখানে দেখা যায় গীতা নতুন জয়েনিং এর নার্সদের সামনে খুবই সুন্দর একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেয়। গীতা সেখানে বলে মানুষ সাধারণত ভাবে জীবনে আর কিছু করতে না পারলেই নার্স হয়ে যায়, প্রত্যেক ইউনিফর্মই সম্মান পায়, কিন্তু নার্সদের ইউনিফর্ম সেই সম্মানটা খুব কমই পায়, কারণ মানুষ ভাবে সে তো শুধু একজন নার্স, এতে আবার বিশেষ কি আছে। গীতা এরপর সবাইকে খুব সুন্দর একটা কথা বলে যে হয়তো আমরা নিজেরা এতটা গুরুত্বপূর্ণ নই, কিন্তু আমরা যে কাজটা করি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। বাস এখানেই সমাপ্ত হয় হৃদয় বিদারক অথচ অসাধারণ এই বাস্তব কাহিনীটির। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এমন ধরনের অসাধারণ মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য। সবাইকে আমার ধন্যবাদ।